আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়। বিসিবির কড়া সমালোচনায় সাবেক খেলোয়াড়রা। টি-20 দলে ফিরলেন মিরাজ। পাকিস্তানে টাইগারদের সঙ্গে যোগ দেবেন পিএসএল খেলেই। সৌম্যর ইনজুরিতে 3 ম্যাচ সিরিজে ডাক পেলেন অলরাউন্ডার। বাংলাদেশে আসতে পারেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। সম্ভাবনা আছে বার্সেলোনার সাবেক তারকা স্যামুয়েল ইতোরো। ইঙ্গিত বাফুফে সভাপতি তাবিত আওয়ালের। এমবাপে চলে যাওয়ায় আরও ভারসাম্যপূর্ণ হয়েছে পিএসজি। মন্তব্য কোচ লুই এনরিকের। চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা জয়ের প্রত্যয় ফরাসি ক্লাবটির। এবং ছিন্ন হচ্ছে 13 বছরের সম্পর্ক। রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদ্রিচ। ক্লাব বিশ্বকাপে শেষবারের মতো গায়ে জড়াবেন লস ব্ল্যাঙ্কোস জার্সি। সাকিবের বাঁহাতের ম্যাজিক। 175 দিন পর উইকেট শিকার মিস্টার 75-এর। ভক্তদের মুখে ফোটালেন হাসি। পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা সাকিব আল হাসানকে চতুর বলে আখ্যায়িত করলেন। উইকেট হারিয়ে সাকিবের চালাকি হারে হারে টের পেলেন জেমস ভিন্স। যদিও 1 ওভারে মাত্র 4 রান খরচায় 1 উইকেট শিকার করেও দুর্ভাগ্য সাকিবের। লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সাকিবকে বোলিং আনতে করলেন গড়িমসি। লাহোর প্লে অফে ওঠার পর গুরুত্বপূর্ণ এলিমিনেটরেও সেরা একাদশে নিজের জায়গা ধরে রাখেন সাকিব আল হাসান। যদিও এদিন বেঞ্চে বসেই কাটাতে হয় অপর 2 বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনকে। 3 বিদেশি নিয়ে লাহোর মাঠে নামলেও একাদশে জায়গা হয়নি তাদের। ইনিংসের 7ম ওভারে লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি প্রথমবারের মতো বোলিং আনেন সাকিবকে। ডট বল দিয়ে শুরু, এরপর টানা 4টি সিঙ্গেল। আসল ভেলকিটা দেখালেন ওভারের শেষ বলে। জেমস ভিন্সের সামনে সাকিবের পাতা ফাঁদ। বাউন্ডারি লাইনে সহজ একটা ক্যাচ দিয়ে বিদায় নেন এই মারকুটে ব্যাটার। সাকিবকে নিয়ে উল্লাস শুরু লাহোর শিবিরে। ডেভিড ওয়ার্নার দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। এই বাঁহাতির সামনে বাঁহাতি সাকিবকে বোলিং আনা থেকে বিরত থাকেন লাহোর অধিনায়ক শাহিন। যদিও বাকি বোলারদের নাস্তানাবুদ করে 52 বলে 75 রানের দারুণ একটা ইনিংস খেলেন ওয়ার্নার। শেষ পর্যন্ত বল হাতে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পাননি সাকিব। এদিন লাহোরের ফিল্ডিংয়ে হাস্যকর সব ভুল। যদিও ফিল্ডিংয়ে বেশ সরব ছিলেন টাইগার অলরাউন্ডার। বাংলাদেশের টি-20 অধিনায়ক ব্যাটার হিসেবে গড়পড়তা ভালো হলেও ফিলোসোফার হিসেবে দুর্দান্ত। অন্তত সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় তার দেয়া সাক্ষাৎকারগুলো দেখলে সেটা বোঝা যায়। উইলো হাতে তার ব্যাটিং অনেকের কাছে মোনালিসার রহস্যময় হাসির মতো। যেটা আছে সবাই জানে, কিন্তু চোখে বোঝা যায় না সব সময়। বোঝার জন্য প্রয়োজন অন্তর্নিহিত দৃষ্টি। ভাবতে পারেন হারা ম্যাচের পর এত কাব্য আসছে কিভাবে? আসছে লিটন দাসের ম্যাচ শেষের সাক্ষাৎকারে। অধিনায়কের দাবি এই হার জীবনেরই অংশ। তাই খুব বেশি হতাশ নন তিনি, বরং কৃতিত্ব দিতে চান ভালো খেলা প্রতিপক্ষকে। বাংলাদেশের পেস ইউনিট বিশ্বসেরা, এই গল্পটা দেশের ক্রিকেটে চলমান বেশ অনেক দিন ধরেই। কিন্তু মোস্তাফিজ তাসকিনকে বাদ দিলে এর যা চেহারা দাঁড়ায় তা যে কতটা ভয়াবহ সেটা এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আরব আমিরাত। কিন্তু অধিনায়ক বাজিয়ে চলেছেন সেই পুরানো ভাঙা রেকর্ড। সন্ধ্যার শিশিরেই নাকি ভন্ডুল সব পরিকল্পনা। এমিরেটস ক্রিকেটের অনুরোধে ঢেকি গিলেছিল বিসিবি। পাকিস্তান সিরিজ যাওয়ার আগে আত্মবিশ্বাস বাড়াতে খেলতে রাজি হয়েছিল আমিরাতে, যা এখন পাকিস্তানে যাওয়ার আগে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের জন্য। একটা উইকেট পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের, উল্লাসে ফেটে পড়ছে দিল্লি ক্যাপিটালসের গ্যালারি থেকে ডাগ আউট। কিন্তু রোহিত ভক্তরা তখন ছুটে গেল মুস্তাফিজের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে। গিয়ে যা করলেন তা ভাষায় অবর্ণনীয়। তবে থেমে থাকেনি সোশ্যাল মিডিয়া। মুহূর্তেই ছড়িয়ে গেছে সে ঘটনা। রোহিত শর্মার উইকেট নেয় দোষ হয়েছে মুস্তাফিজের। ছবির কমেন্ট বক্সে তোলা হয়েছে তুমুল ঝড়। ঝড়ের কারণ রোহিত শর্মার উইকেট তোলা বারণ। বাংলাদেশি হয়ে যেখানে আইপিএল খেলাই মানা, সেখানে আবার দ্বিতীয় বলে উইকেট তোলা, তাও আবার যে সে কেউ নয়, হিটম্যান খ্যাত রোহিত শর্মার একটু বেশি হয়ে গেল না? এই মুস্তাফিজ ম্যাচ খেললেই তো দিল্লির খেলা দেখবে না ভক্তরা। সেখানে পরপর 2 ম্যাচ খেলছে, তার উপর আবার রোহিতের উইকেট। হিটম্যান ভক্তদের কাছে মুস্তাফিজের তোলা উইকেটখানা একটু বাড়াবাড়ি মনে হয়েছিল। তাই ফিজের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সেই তাকে গালমন্দ করেছে রোহিত ভক্তরা। বিষয়টা এমন হয়ে গেল যে রোহিতের উইকেট তোলার সামর্থ্য রাখেন না মুস্তাফিজ, অথচ পরিসংখ্যান বলছে টি-20 ক্রিকেটে রোহিত শর্মাকে 4 বার আউট করেছেন কাটার মাস্টার। ভারতীয় অধিনায়কের জন্য মুস্তাফিজ অনেক বড় ফ্যাক্ট।
আর সেটা বুঝেই ফ্যাফ দু প্লেসি তৃতীয় ওভারে কাটার মাস্টারের হাতে বল তুলে দেন। প্রথম বলে 1 রান কনসিড করলেও পরের বলেই রোহিতকে ফিরিয়ে দিল্লিকে ভালো শুরু এনে দেন। তবে ক্যাপিটালসের ভালো তার জন্য গাল হজম করার উপলক্ষ হয়ে ধরা দেয়। যদিও ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়, ঘরোয়া লিগ থেকে আন্তর্জাতিক ক্রিকেট প্রতিপক্ষ যেই হোক, ইন্ডিয়ান ফ্যান্স অলওয়েজ অন টপ। ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপেও এমন ঘটনার জন্ম হয়েছিল তানজিম সাকিবকে নিয়ে। সেবার কোহলির উইকেট উদযাপন করায় সাকিবকে সমালোচনায় পড়তে হয়েছিল। এবার সেই তালিকায় মুস্তাফিজের নামও যুক্ত হলো। ভালো পারফর্ম করেও ফিজকে গালি হজম করতে হয়েছে আইপিএলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশিদের জন্য বাইরের চেহারাটা যে বিভৎস তা বোধহয় এই ঘটনাই প্রমাণ করে। আবু নাইম, ৭১। পিএসএল এর প্রথম এলিমিনেটর ম্যাচ, লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস। কালান্দার্সে ৩ বাংলাদেশি। ভক্তদের আশা ছিল অন্তত 2 জনকে একাদশে দেখবেন, তবে তা আর হয়নি। করাচি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। লাহোরের একাদশে জায়গা পান সাকিব আল হাসান, বেঞ্চে মিরাজ এবং রিশাদ। ইনিংসের ৭ম ওভারে কাপ্তান শাহিন শাহ আফ্রিদি বল তুলে দেন সাকিব আল হাসানের হাতে। সামনে 2 ইনফর্ম ব্যাটার জেমস বিন্স এবং ডেভিড ওয়ার্নার। সাকিব প্রথম বল দিলেন ডট। এরপর টানা 4 বলে 4টি সিঙ্গেল। সাকিবের আর্ম বল কিংবা অফ স্পিন কোনোটি স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি ভিন্স এবং ওয়ার্নার। ওভারের শেষ বলটি সাকিব করলেন আর্ম ডেলিভারি। উড়িয়ে মারার চেষ্টা ভিন্সের, তবে বল আর সীমানা পার হয়নি। ডিপ লেগে নাইমের হাতে ক্যাচ। প্রথম ওভারে 4 রান দিয়ে সাকিব নেন 1 উইকেট। তবে দুর্দান্ত স্পেল করার পরেও সাকিবকে আর বোলিংয়ে আনেননি কাপ্তান আফ্রিদি, যা বেশ চমকি বটে। আফ্রিদির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ধারাভাষ্যকার থেকে শুরু করে ভক্তমহল সকলেই। বল হাতে পারফেক্ট পারফর্ম করলেও এদিন ব্যাট হাতে আর নামতে হয়নি সাকিবকে। করাচির দেয়া 191 রানের টার্গেটকে মামুলি বানিয়ে ফেলেন ফকর জামান এবং আব্দুল্লাহ শফিক। 3 রানের জন্য ফকর জামান 50 মিস করলেও 35 বলে 65 রানের টর্নেডো ইনিংস খেলেন আব্দুল্লাহ শফিক। শেষ দিকে রাজা পাকসের 23 রানের ক্যামিওতে 6 উইকেটে ম্যাচ জেতে লাহোর কালান্দার্স। যদিও ভক্তদের মতে সাকিবকে দিয়ে বোলিং করানো হলে হয়তোবা আরো কিছু রান আটকানো যেত। এলিমিনেটর 2তে 23 মে সাকিবদের ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। মোহাম্মদ আদনান, ৭১। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আক্ষেপ ঘোচানোর বছরে বোলোনিয়া, টটেনহ্যাম, নিউক্যাসল, ক্রিস্টাল প্যালেসের মিরাকল দেখে ভিন্নতার খোঁজে থাকা টাইগার সমর্থকদের সিরিজ হারের স্বাদ দিয়েছে সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাত। অবস্থাটা এমন, মাঠে ব্যর্থ, ম্যাচ শেষে ব্যর্থ, টেম্পারমেন্ট ধরে রাখতে। কবে সুদিন ফিরবে বাংলার ক্রিকেটে, সে উত্তর কঠিন থেকে কঠিনতর। ক্রিকেটারদের মুখে কথার তুবড়ি ফোটে, বাস্তবতা লবডঙ্কা। ক্রিকেট বোর্ড, কোচিং স্টাফ, এই লজ্জা সবার। অবস্থাটা এমন, ভাগ্যের দিকে তাকিয়ে থাকা ছাড়া যেন কোনো উপায় নেই। হঠাৎ করে বাজে তা না, আমার কাছে মনে হয় পরিকল্পনা, বিগত অনেক বছরের যে পরিকল্পনা চলছিল, যে ডোমেস্টিকের মানগুলো খুব খারাপ, সবকিছু নিয়ে প্ল্যানিং গুলো যে ভালো ছিল না, তার বহিঃপ্রকাশ আমার কাছে মনে হচ্ছে যে এখন চলছে। আমাদের খেলার কালচারটা নষ্ট হয়েছে। তো কালচার নষ্ট হলে কিন্তু আলটিমেটলি নিচে দিকে যাবেন। কোয়ালিটি প্লেয়ার ভালো রেগুলার ধারাবাহিকভাবে রান করবে, সেগুলো কিন্তু নাই। ঘুরে ফিরে কিন্তু যারা পারফর্ম করছে না, আবার হয়তো 2টা ট্যুর বা 1টা ট্যুরের পরে আবার এসে ব্যাক করছে। তবে এমন পরিস্থিতি যে অবসম্ভাবী ছিল, সে আঁচ তো পাওয়া গিয়েছিল আগেই। পাপন বোর্ডের পরিকল্পনাহীনতার ব্যাটন টেনে নিয়ে যাচ্ছেন ফারুক আহমেদের বোর্ডও। এর শেষ কোথায় জানা নেই কারো। এই সিরিজ বলে না, বাংলাদেশ টিমের ক্রিকেটের জন্য সতর্কবার্তা আমার কাছে মনে হয়। শুধু সতর্কবার্তা ইউএর সাথে হারলেন বা জিম্বাবুয়ের সাথে হারলেন, এটা সতর্কবার্তা তো একটা ছোট্ট একটা ক্লু। বাট ওভারঅল আপনি হ্যাপি কিনা ইম্পর্টেন্ট বুঝতে হবে, আমাদের প্লেয়ার আসলে ভালো করছে কিনা। আমি মনে করি যে আমাদের প্লেয়াররা কিন্তু মাঠের যে পারফরমেন্স, যেটা আশা করি আমরা ক্রিকেট টিমের কাছ থেকে, সেই পারফরমেন্সটা ইন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, মাঠের বাইরেও কিন্তু ম্যানেজমেন্টের অনেক বড় দায়িত্বগুলো আছে। সেই দায়িত্বগুলোতেও কিন্তু ভালো কোয়ালিটি পেশাদারিত্বের পরিচয় দেখা যাচ্ছে না। যে পেস ইউনিট নিয়ে হরহামেশাই গর্ব করতে দেখা গেছে বিসিবিকে, তারাই ডেথ ওভারে ডুবিয়েছেন দলকে। অবশ্য তাতে গেল বছরগুলোর অর্জনকে ম্লান করতে চান না সাবেকরা। 2-3 বছরে বাংলাদেশের সবচেয়ে ইমপ্রুভের জায়গাটা হচ্ছে পেস বোলিং। তো এটা কিন্তু ওরা প্রমাণ করছে যে আসলে ওরা কি। বাট আপনি যেটা বলছেন, অবশ্যই আমাদের কিন্তু টি-20 হয় কি, যদি আপনার প্রপার ডেথ বলার না থাকে একটা টিমের জন্য, কিন্তু দেখেন আমরা 200 রান করে অথবা একটা ম্যাচ আমরা, তো এই জায়গায় যেটা হচ্ছে কি, হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর চেষ্টা করতেছে একটা ভালো একটা কম্বিনেশন তৈরি করার জন্য। তো এটা প্র্যাকটিসের ব্যাপার। বাট আমরা যেহেতু এই জিনিসটা হচ্ছে, আমরা কিন্তু স্টিল এটা আমাদের নলেজে আছে যে কিভাবে ডেথ ওভারে ভালো করতে হবে, বা প্রথম নতুন বলে প্রথম 6 ওভার কি বোলিং করতে হবে। শারজায় ভরাডুবির পর এবার পাকিস্তান চ্যালেঞ্জ। বর্তমান পরিস্থিতিতে ফিরে আসা যে আরো কঠিন। সঙ্গে ব্যাটিং অর্ডার নিয়েও বাতাসে ফিস ফাঁস।
সব মিলিয়ে অস্থির এ সময় কাটবে কি সহসাই, নাকি টিম ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেটারের পক্ষ থেকে আবারও শোনা যাবে সেই ঘুরে দাঁড়ানোর গল্প। পাকিস্তান সফরে ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে সৌম্য সরকার বাদ পড়ায় দলে ফিরলেন এই অলরাউন্ডার। এর আগে আরব আমিরাত ও পাকিস্তান বিপক্ষে টি-20 সিরিজে দলে সুযোগ হয়নি মেহেদী মিরাজের। তবে পিঠের ইনজুরির কারণে সৌম্য সরকার শেষ মুহূর্তে ছিটকে পড়েন পাকিস্তান সফর থেকে। ব্যথার কারণে আরব আমিরাত সিরিজেও মাঠে নামা হয়নি তার। শেষ পর্যন্ত ঝুঁকি বিবেচনায় সৌম্যকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। বিকল্প হিসেবে অলরাউন্ডার মেহেদী মিরাজেই আস্থা নির্বাচকদের। টি-20-র অধিনায়ক হবার পর প্রথম অ্যাসাইনমেন্টেই ভরাডুবি। 2 ম্যাচের সিরিজ 3 ম্যাচে গিয়ে ঠেকলেও যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় কোনো সহযোগী সদস্য রাষ্ট্রের কাছে সিরিজ হার। এমন লজ্জার পরে লিটন দাস একে বলছেন জীবনেরই অংশ। হারের জন্য আরও একবার দায়ী করলেন শিশিরকে। যদিও বা এটা খুব নেগেটিভ ওয়েতে মনে হয়, কিন্তু ডিউ অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরো 3টা গেমই। খুব একটা আমরা হেল্প পাইনি বোলিংয়ে, বিকজ বলটা এত ভিজে গেছিল যেটার কারণে আমাদের বলাররা, স্পিনার হোক পেস বলার হোক, খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। চেষ্টা থাকবে ভালো করার, যদিও বা এই হারাটা অনেক কষ্টদায়ক হবে, বাট ট্রাই করবো আমরা এখান থেকে বের হয়ে প্র্যাকটিস করে আমাদের যে জিনিসগুলো ভুল হয়েছে ওগুলো সংশোধন করা।